সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলার প্রাঙ্গণ 2025 সরাসরি। আমাদের এই আয়োজন আপনাদের প্রিয় আয়োজন, চ্যানেলের পর্দায় প্রতিদিনকার আয়োজন বইমেলা সরাসরি আজকের পর্বে। এবং আশা করছি যে যেখানে বসে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর রয়েছেন। বরাবরের মধ্যে আমরা চেষ্টা করবো আজকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি লেখকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, সেই সঙ্গে দর্শনার্থীদের সঙ্গে যারাই আসছেন এই মেলাতে। এবং শুরুতে আজকে আমাদের সঙ্গে অনেক লেখক আছেন, তাদের সঙ্গে কথা বলবো। আমরা শুরুতে যাকে দেখছি তার হাতে 3টি বই রয়েছে। 3টি বই সম্পর্কে একটু দেখাতে হবে দর্শকদের। কেমন আছেন? জি, আছি, ভালো আছি। আপনাদেরকেও ধন্যবাদ। 3টি বই কি কি বই, নামগুলো যদি একটু দর্শককে বলেন এবং বই সম্পর্কে যদি একটু। আমার একটি উপন্যাস, একটি কাব্য। উপন্যাসটি হলো হৃদয় অন্তর্ধান, আর প্রবন্ধটি হলো বিপ্লবে উদিত সূর্য, আর যেটি কাব্য এটি অনুভবের রৌদ্রছায়া। মোট 3টি বই আমার এই বছর প্রকাশিত হয়েছে। তো আমি মূলত উপন্যাসটি যেটি ওইটাতে প্রেম, প্রকৃতি এবং আমাদের সামাজিক বিভিন্ন অবক্ষয়গুলোকে তুলে ধরেছি। এটি উপন্যাস হৃদয় অন্তর্ধান। আর বিপ্লবে উদিত সূর্য যেটি, এটি মূলত আসলে আমাদের 24-এর যে এই বিপ্লব এবং আমাদের যে বিরোধী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্রেক্ষাপট সেটাকে নিয়ে, এবং সমাজে বিভিন্ন দুর্নীতি এবং সামাজিক অবক্ষয় এবং বিভিন্ন দুঃশাসনগুলোকে আমি এই প্রবন্ধে তুলে নিয়ে আসছি। যে এখানে আসলে আমাদের যে মূল্যবোধের যে অবক্ষয় সেগুলো সহ এখানে 14টি বিষয় নিয়ে আমি আসলে এই প্রবন্ধটি করেছি। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ আলমগীর, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন লেখক, তাকে ডেকে নিতে চাই। তার হাতে একটি বই রয়েছে, নাটাই সুতা আমার হাতে। তারিক সজীব আছেন আমাদের সঙ্গে। তারিক সজীব, কি নিয়ে লেখা বই? এটি হচ্ছে আমার মূলত একটি কবিতার বই। কবিতার বই হিসেবে এটি হচ্ছে আমার 13তম বই। হ্যাঁ, কি বিষয়ে স্থান পেয়েছে? এই বইটিতে আমি আমার কবিতার বিন্যাস করেছি বাংলাদেশ এবং সামগ্রিক এই বাংলাদেশের প্রেক্ষাপট এবং সমসাময়িক বিষয়গুলো আমার কবিতার মধ্যে তুলে ধরেছি। সেই সাথে আমার মাতৃভূমি, আমার জন্মভূমি এবং আমার স্মৃতিচারণগুলো আমার এই কবিতায় স্থান দিয়েছি। প্রেম আছে নিশ্চয়ই? অবশ্যই প্রেম আছে, কেমন কাটতে পাচ্ছে? ভালোই পাচ্ছে। কোথায় পাওয়া যাবে দর্শকদের একটু বলে দেন। বইটি পাওয়া যাবে হচ্ছে চিরন্তন প্রকাশ 951 এবং 52 স্টলে, সোহরাওয়ার্দী উদ্যান, মন্দির গেট সংলগ্ন। ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা তারিক সজীব। আমাদের সঙ্গে আরো একজন লেখক আছেন, আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার AK M রেজাউল করিম, শহীদ জিয়াউর রহমান রচনাবলী। বইটি কি কবে সম্পাদনা করা হয়েছে? এটি একটি মৌলিক বই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যতগুলো লেখা রয়েছে সেটি এই বইতে সংকলন করা হয়েছে। বইটি প্রকাশ করেছে দশমিক প্রকাশনী এবং বইটি 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লেখাগুলো সংকলন করা হয়েছে এবং দ্বিতীয় ভাগে আমি জিয়া বলছি এই নামে তার ভাষণগুলোর গুরুত্বপূর্ণ অংশগুলো এই বইতে সংকলিত হয়েছে। আমরা আশা করি যে আপনারা এই জিয়াউর রহমান রচনাবলী বইটি সংগ্রহ করলে জিয়াউর রহমান সম্পর্কে যত বিতর্ক রয়েছে বা আলোচনা রয়েছে তার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা আপনারা পাবেন। বইটি পাওয়া যাচ্ছে দশমিক প্রকাশনীতে, স্টল নম্বর 265। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি এদিক থেকে একজন লেখককে ডাকতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন, 2টি বই হাতে তার, অনুদিত বই দেখতে পাচ্ছি, SM শাহনুরের ভিনদেশি কবিদের কবিতা। আরেকটি কি রয়েছে? স্বর্গছায়া। SM শাহনুর, যদি বলেন কি নিয়ে লিখেছেন। বাংলা শুধু বাঙালির নয়, দেশ ছাড়া এ বিশ্বময়, চর্যাপদার অগ্নিবীণা বিশ্ববাসীর বিস্ময়। SM শাহানুর অনুদিত ভিনদেশি কবিদের কবিতা, যেটির ইংরেজি টাইটেল পয়েমস অফ ওয়ার্ল্ড পয়েটস। আসলে আমি চেষ্টা করেছি বাংলা ভাষাকে পৃথিবীর অন্যান্য ভাষা এবং কবিদের মধ্যে সঞ্চারিত করতে। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই বইটি লেখকরা শেয়ার করেছেন, তাদের বিভিন্ন মাধ্যমে এই বইটি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। পৃথিবীর 24টি দেশের 19টি ভাষার কবিদের কবিতা আমি এখানে বাংলায় অনুবাদ করেছি। পাওয়া যাচ্ছে? এটি প্রকাশ করেছে পূর্বাপর, পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার 303 নম্বর স্টল, যেটি হচ্ছে পাণ্ডুলিপি প্রকাশন। এই বইটিতে 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত হান কাং সহ ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার বিখ্যাত কবিদের কবিতা আমি অনুবাদ করার চেষ্টা করি। চমৎকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা SM শাহনুর, আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে একটু একটা টুইস্ট আছে আমাদের এই অনুষ্ঠানে। আপনারা সবাই যাকে চেনেন তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আমি তাকে খুব মিস করছিলাম। আসলে আমার প্রিয় সহকর্মী এবং তিনি লেখালেখির কাজের সঙ্গে জড়িত, তিনি গবেষণা করেছেন, আরও বিভিন্ন কাজের সঙ্গে তিনি জড়িত রয়েছেন। এই মুহূর্তে তিনি প্রবাস যাপন করছিলেন, তবে তিনি এই বইমেলাকে ঘিরে আবার ফিরেছেন আমাদের মাঝে। আমাদের সঙ্গে রয়েছেন আদিত্য শাহীন, তিনি আজকে সেই পূর্ব পরিচিত বই পরিচিতি অংশটি
সঞ্চালনা করবেন আদিত্য শাহীন। ধন্যবাদ শাফি, খুব ভালো লাগছিল। আমরা লেখকদের কথা শুনছিলাম। এই বইমেলায় একটি বিশেষত্ব হচ্ছে প্রতি বছর বইমেলার প্রসার ঘটতে থাকে। এই বছর বইমেলার আমরা বলবো যে এই যাবৎকালের সবচেয়ে বড় পরিসরে বইমেলা হচ্ছে। প্রকাশকের সংখ্যা বেশি, স্টলের সংখ্যা বেশি, আর লেখক পাঠকের যে সম্মিলন কিংবা বই বিক্রি কতটা হচ্ছে সেই বিবেচনাটি হয়তো আমরা একেবারে বইমেলা শেষে গিয়ে করতে পারবো। প্রতিদিন বইমেলার আকর্ষণ থাকে, বইমেলা প্রতিদিন এটি আনন্দ আলো থেকে বের হয়। আজকের সংখ্যাটি ঠিক দেখতে এরকম। বইমেলা প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিরোনাম আজকে যে বইয়ের কর্পোরেট বিক্রি প্রয়োজন, লিখেছেন আমিরুল ইসলাম। এটা আসলে বলতেই হবে যে বইয়ের যে কর্পোরেট বিক্রি, বই সংগ্রহ করে সরকারি কিছু প্রতিষ্ঠান। এই সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভর করে প্রকাশকরা তাদের বইয়ের কাটতি কথা চিন্তা করেন। কিন্তু বই যদি কর্পোরেটভাবে বিক্রি হয়, বাংলাদেশে এখন অনেক কর্পোরেট প্রতিষ্ঠান রয়েছে, তারা যদি সেভাবে বই সংগ্রহ করেন তাহলে আমার মনে হয় যে ভালো বইগুলো খুব ভালোভাবে বিপণন হতে পারে এবং এতে বইয়ের যে প্রকাশক তারা অনেক বেশি উৎসাহিত হতে পারেন। আজ যে বইগুলো এখানে আছে তার মধ্যে শুরুতেই বিখ্যাত লেখক হাসনাত আব্দুল হাইয়ের লাগে উড়াধুরা বই। এই লাগে উড়াধুরা এই বইয়ের নামটি জেনে খটকা লাগতে পারে, কিন্তু একটি গান রয়েছে, সেই গান থেকেই এই উপন্যাসটি তিনি লিখেছেন এবং এটি তার এই সময়ের প্রচলিত একটি গানের একটি পংক্তি, একটু অসংলগ্ন এলোমেলো কথা মনে হলেও এই সময়ের একটি পরিচিত বাক্য লাগে উড়াধরা, সেটি নিয়ে তিনি একটি উপন্যাস রচনা করেছেন। আরেকটি বই জামাল রেজার। প্রতি বছর জামাল রেজার অনেকগুলি গ্রন্থ থাকে। জামাল রেজার একটি নির্দিষ্ট পাঠক রয়েছে, তার দরজার উপাসে হৃদি, তার এই গ্রন্থটি এবারের বইমেলায় বেশ মানুষের হাতে হাতে দেখা যাচ্ছে। ফজলে রাব্বি তরুণ লেখক এবং লিটল ম্যাক কর্মী, তার একটি গ্রন্থ মৃণাল সেন জীবন ও সিনেমা বইমেলায় এসছে। গৌতম বুদ্ধ জ্যোতি বিকাশ বড়ুয়ার এই গ্রন্থটি বইমেলায় প্রকাশ করেছে কথা প্রকাশ। বনের পাশে বৃহন্নলা আতিদ তুর্য, তার এই গ্রন্থটি প্রকাশ করেছে ঐতিহ্য। দেওয়ান সালাউদ্দিন বাবুর স্মৃতির ঝরা পাতা ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে। ফিনটেক আসছে, সম্ভ্রান্ত ব্যাংকারগণ সিট বেল্ট বাঁধুন, শওকত হোসেন। থ্রিলার্স, এটি প্রকাশিত হয়েছে অনুপম প্রকাশনী থেকে, ধ্রুব এসের লেখা থ্রিলার্স। লাল অশ্রু অরবিন্দ পান্তির, এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে বইমেলায় অনুপম প্রকাশনী থেকে। রোহিণী বেলা দিদারুল আলমের, এই গ্রন্থটি প্রকাশ করেছে কথা প্রকাশ। বেশ বড় কলেবরের একটি গ্রন্থ রোহিণী বেলা। দুই বুদ্ধি সায়েন্স ফিকশন নয়, আগামী দিনের গল্প মোহাম্মদ ইব্রাহিমের, এটি প্রকাশ করেছে কথা প্রকাশ। দুই বুদ্ধি মোহাম্মদ ইব্রাহিমের নানা রকম বিজ্ঞানভিত্তিক লেখা নিয়ে লেখালেখির সাথে পাঠকরা অনেক বছর ধরে পরিচিত, তার গ্রন্থ দুই বুদ্ধি। শিল্পী সত্তার ব্যবচ্ছেদ পুতুল সাজিয়া সুলতানা, তার এই গ্রন্থটি প্রকাশ করেছে কথা প্রকাশ। বিষণ্ণতা এবং উদ্বেগ কারণ ও কোরআনী চিকিৎসা পদ্ধতি, অনুবাদ ও টিকা লিখেছেন ইমদাদুল হক, বইটি লিখেছেন মোহাম্মদ সাইদ রমজান আল মুতি। পরিবেশ জলবায়ু টেকসই প্রবৃদ্ধি ডক্টর এ কে মাহমুদুল হক, এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে এবারের বইমেলায় অবসর প্রকাশন থেকে। এই ছিল এবারের বইমেলায় আজকের যে বইগুলো আমরা হাতে পেয়েছি তার যে কিছু অংশ। দু একজন লেখকের সঙ্গে আমি কথা বলতে চাই। একজন লেখককে আমি দেখছি এবং বইমেলায় তাকে সংঘবদ্ধভাবে উপস্থিত হতে দেখা যায়, তিনি হচ্ছেন সাগরিকা নাসরিন। তিনিও আজকে একা নন, আমি বলবো তিনিও আজকেও সংঘবদ্ধ। তার একটি গ্রন্থ হাতে রয়েছে, তার এই গ্রন্থটির কথা জানবো। সাগরিকা নাসরিন, আপনি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, এটা আমরা জানতাম, এবং এর পাশাপাশি আপনার লেখালেখি রয়েছে এবং নানা রকম সামাজিক কাজ রয়েছে যেগুলো বাংলাদেশে ব্যাপকভাবে সমাদৃত। এবারে গ্রন্থটি আপনি এই বইটি সম্পর্কে বলবেন, তারপরে আপনার সামাজিক কাজ সম্পর্কে আমি শুনতে চাই।
কেউ কথা কয় এই কেউ গ্রন্থটি। কথা কয় এবারের অমর একুশে বইমেলা 2025-এ আমার যে বইটি এসছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে, এটি আমার 26তম বই। কেউ কথা কয়, মানে সবাই তো আর কথা কয় না, কেউ কেউ কথা কয়, এই ধারণাটি থেকে আমি এই বইটি লিখেছি। না, বইটির নাম এসছে কেউ কথা কয়। তো এটি এটা কি গল্পের? না, এটি উপন্যাস। আমার একটি মাত্র গল্পের বই এসছে, আর আমার বাকিগুলো কিন্তু সবই উপন্যাস আমি লিখেছি। আপনি জানেন যে আমি তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে লিখতে ভালোবাসি। তো এই বইটি, বর্তমানে যে বইটি লিখেছি সেটি যে প্রধান যে চরিত্র তাজুল, তাজুলকে আমি এই সমাজেরই একটি চরিত্র, এবং আমি মানে তৃতীয় লিঙ্গের মানুষ বা অন্য যে কোনো চরিত্র নিয়ে যখন লিখি, আমি সবসময় যেটাই আমার কাছে, আমি যা দেখি তাই লিখি, আর যা দেখিনি তা নিয়ে লিখতে কিন্তু আমি পারি না। এটি আমার ব্যক্তিগত একটি আমার ইয়ে থেকে, মানে একটা আইডিওলজি থেকে আমি এটা লিখি। তো এই তাজুল কেউ কথা কয় যে উপন্যাসটির যে চরিত্রটি আছে তাজুলের যে জীবনের যে বঞ্চনা, জীবনের হাহাকার, তার যে একটি পর্যায়ে সমাজ বিচ্ছিন্ন হয়ে যায় তাজুল, এবং তমা নামের একটি মেয়ের সাথে তার যে একটি বাল্য প্রেম থাকে, সেটি সে কখনো, তাকে সে কথা দিয়েছিল যে আমি আর কোথাও যাব না, এবং তমার যখন বিয়ে হয়ে যায় তাজুল কিন্তু আর কোথাও যায়নি, তার কথা রেখেছে। তো এই যে আমাদের বর্তমান সমাজের যে বিষয়টি আমরা দেখতে পাই চারদিকে, যে একাধিক রিলেশন অথবা যে বারোয়ারি যে বিষয়টি আপনিও জানেন, তো এইটি বিশ্বাস অবিশ্বাসের যে দোলাচল চারদিকে, এটি আমি মনে করি যে তাজুল এর মধ্যে একটি চপেটাঘাত। সে সমাজকে জানিয়ে দিয়েছে যে আসলে প্রেম অমর। দেবদাস যেমন পার্বতীর কাছে গিয়ে কিন্তু নিজেকে একদম মানে সমর্পণ করেছিল, জীবন দিয়ে সে সমর্পিত হয়েছিল, তাজুলও তার জীবন দিয়ে কিন্তু প্রমাণ করে গেছে যে আমি আর কোথাও যাইনি। আমার যে এখন আপনার তৃতীয় লিঙ্গ নিয়ে যে কাজগুলো করছেন, সেই কাজগুলোর এই পর্যন্ত যে প্রসার ঘটেছে, কিংবা কাজগুলো ঠিক কোন পর্যায়ে আছে? আমি তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে ভাবতে, তাদের জন্য কিছু করতে, এবং আপনি যখনই আপনি দেখেছেন যে আমি যখনই বইমেলায় আসি, আমার বোনেরা আমার সাথেই থাকে। আমি দলে দু একজনকে ডাকতেন। হ্যাঁ, তোমরা একটু আসো, তুমি চলে আসো, তোমরা আসো দুজন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছেন। তো এই তৃতীয় লিঙ্গের মানুষগুলো নিয়ে কি, মানে এদের নিয়ে ভাবার মানুষের আমার কাছে মনে হয়েছে অভাব। তো আপনি আমি সবাই যদি আমরা সমাজে যারা আছি, আমরা যদি তাদেরকে নিয়ে একটু ভাবি, এবং দেখেন পরিবার থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এটি কেন হচ্ছে? তাদেরকে আমাদের সামাজিকভাবে তাদের মূল স্রোতে কিন্তু আনতে হবে, তাদের সম্মানের জায়গাটি দিতে হবে। আপনি যেমন সম্মান চান বেঁচে থাকার জন্য, আমি সম্মানিত হতে চাই, সম্মান নিয়ে বাঁচতে চাই। এই অধিকার কিংবা এই প্রত্যাশা তো সবার। যারা আছে আমাদের, ও কিন্তু খুব ভালো গান করে, এবং এখানে নৃত্যশিল্পী আছে, এরা কিন্তু কবিতা লেখে, আর্ট করে। আমি একেবারে সত্যি কথা বলছি, আমি একেবারে আমার বিশ্বাসটি বলছি, ওদের যে প্রতিভা, মানে অসম্ভব প্রতিভাবান এক একজন। তো সেই প্রতিভাটাকে আমাকে কেন কাজে লাগাচ্ছি না? তারা কেন, তাদেরকে দাঁড়াতে বা তাদেরকে সম্মান নিয়ে বাঁচতে অনেক সংগ্রাম করতে হচ্ছে, যেটি আমরা সাধারণ মানুষ সেটি করছি না, ওদেরকে করতে হচ্ছে। তো আমি সবাইকে বলবো, যারা এই প্রোগ্রামটি দেখছেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আন্তরিক বিনয়ের সাথে আমি বলতে চাই যে আপনারা এদেরকে নিয়ে ভাববেন। তাদেরকে কিন্তু বিভিন্নভাবে আমরা ছোট করার চেষ্টা করি, তো এটি যেন না হয়, আমরা তাদেরকে সম্মানের জায়গাটি দিব। আপনি একটু বলবেন যে আপনাদেরকে মূল স্রোতে, আমি বলবো যে জীবনের মূল ধারা যেটি বাংলাদেশের মানুষের, এই মূল ধারায় আনার জন্য আপনারা কতটুকু সহযোগিতা পেয়েছেন, কিংবা কোন জায়গা থেকে আজকে কোথায় এসেছেন, খুব সংক্ষেপে যদি বলেন। আসলে আমি আজকে যতটুকু এসেছি সবটা হচ্ছে আমার নিজের প্রচেষ্টায়, কারণ আসলে এই সমাজের মানুষ তো আমাদের মতো মানুষগুলোকে সবসময় দূরে ঠেলে দেয়, সবসময় আমাদের নিয়ে একটা নেগলেক্ট চিন্তা তাদের, যে আসলে আমরা কিছু করতে পারি না। কিন্তু আমি সরকারি সঙ্গীত কলেজে পড়ছি ডিগ্রি নিয়ে, পাশাপাশি আপনারা সবাই চিনবেন আমি সুরের ধারায় চাকরি করছি একজন সহকারী শিক্ষক হিসাবে, গানের শিক্ষক হিসাবে। তো সেখানে কিন্তু পথশিশুদের নিয়ে কাজ করছি। তো যেই পথশিশুদের নিয়ে কাজ করছি আমি, সেই প্রজেক্টেই আমি ছিলাম, সেখানকার শিক্ষার্থী ছিলাম। তো আজকে সেখানকার আমি একজন শিক্ষক। তো আসলে এইটা আমার জন্য অনেক বড় পাওয়া, এবং আপার মতো ভালো মানুষ আমি আমার জীবনে পেয়েছি, পাশে পেয়েছি, তার জন্য আসলে আপার কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং আপা আমাদের নিয়ে যে এরকমভাবে চিন্তা করে, আসলে এরকম যদি সমাজের মানুষগুলো করতো, তাহলে আমাদের মতো মানুষগুলো অনেক দূরে এগিয়ে যেত। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা নিশ্চয়ই বিশ্বাস করব যে আপনারা সমাজের মূলধারায় স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার অধিকারটুকু আপনারা পান, এবং সাগরিকা নাসরিনের মতো মানুষের হাত ধরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের লক্ষ্যে পৌঁছে যান। ধন্যবাদ আপনাকে। একজন লেখক আছেন, আমাকে বলছিলেন যে তার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, বিমর্ষ দুঃখের মতো ব্যথিত। আজহারুল ইসলাম শুভ্র এই গ্রন্থটি লিখেছেন,
এখানে তিনি কোন বিষয়টিকে ফোটাতে চেয়েছেন তা প্রচ্ছদেই তিনি স্পষ্ট করেছেন। এখানে দেখছি যে শহীদ সাঈদের যে ছবি, তার প্রতীকী ছবিটা এখানে ব্যবহার করা হয়েছে। আমরা জানতে চাই এই গ্রন্থের যে বিষয় নিয়ে আপনি লিখেছেন সেই বিষয়টি। তুমি চলে যাও, বুকের বা পাশে সাদা মসলিন কফিন, তুমি চলে যাও, নিশীথের এই পাখি জেগে আছে ক্লান্তিহীন। আমার এই বইটা মূলত বিমর্ষ দুঃখের মতো ব্যথিত নামটা এই জন্যই করেছি, আমাদের 24শে জুলাই আন্দোলন ছিল অত্যন্ত বিমর্ষ, অত্যন্ত দুঃখের এবং যা মানুষের হৃদয়কে অত্যন্ত ব্যথিত করে তুলেছিল। আর আমার এই গ্রন্থে 24শে জুলাই আন্দোলন নিয়ে অনেকগুলো কবিতা লিখে আছে যা ছিল অত্যন্ত দুঃখের, যে কারণে আমার ওই বইয়ের নামকরণ করা হয়েছে বিমর্ষ দুঃখের মতো ব্যথিত। এছাড়াও আমার এই বইটিতে প্রেম এবং দ্রোহ এবং কিছু প্রেম এবং বিরহের কবিতা রয়েছে। আমি প্রথম যে কবিতাটি পড়েছি এটি একটি বিরহের কবিতা, যা আমাদের তরুণ সমাজকে এই বইটি পড়তে অত্যন্ত আকৃষ্ট করতে পারে। আমার এই বইটি বেহুলা বাংলা প্রকাশনীর 234 এবং 35 নম্বর স্টলে। ধন্যবাদ জাহারুল ইসলাম শুভ্র। আমরা প্রত্যাশা করি আপনার লেখালেখির মধ্যে থাকুন এবং আপনার লেখার সংখ্যা, গ্রন্থের সংখ্যা বাড়তে থাকুক। আরেকজন লেখক রয়েছেন আমাদের সঙ্গে, তার অধরা মাধুর্য, মোহাম্মদ সাইদুল হাসান, তার গ্রন্থ এবারের বইমেলায়। আরও 2টি গ্রন্থ রয়েছে, একটি হচ্ছে শব্দ বুনন, আরেকটি হচ্ছে ছায়া। এটি লিটল ম্যাগাজিন, এটি মরহুম সাদেক আলী মণ্ডল ও বেগম নূরজাহান আলী স্মরণে তিনি প্রকাশ করেছেন। আমি প্রথমেই অধরা মাধুর্য, শব্দ বুনন এই গ্রন্থগুলো সম্পর্কে জানতে চাই। অধরা মাধুর্য এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। এখানে 64টি কবিতা রয়েছে, প্রকাশিত হয়েছে বিশ্ব সাহিত্য ভবন থেকে। স্টল নম্বর হচ্ছে 198 থেকে 201। এখানে যে বিষয়টা মূলত ফুটে উঠেছে, নাম থেকেই বুঝতে পারছেন, অধরা মাধুর্য। যেই নান্দনিকতাগুলো, যে সৌন্দর্যগুলো এখনও অধরা রয়ে গিয়েছে, সেই নান্দনিকতা যেই অধরা রয়েছে সেটা কি? এটি আমার বাংলাদেশের রূপ, বৈচিত্র্য, প্রকৃতি এগুলো। কিন্তু এই রূপ, বৈচিত্র্য, প্রকৃতিগুলো আবার চলে এসেছে আমাদের কখনো নারী অবয়বের ভেতর দিয়ে, কখনো দেবী অবয়বের ভেতর দিয়ে। এভাবেই পুরো কাব্যগ্রন্থটি এখানে সাজানো হয়েছে এবং এই কাব্যগ্রন্থটি একটু ডিফারেন্টভাবে সাজানো হয়েছে। আপনি হয়তো ধরলে ভাববেন এটা ছোট ছোট গল্প, কিন্তু ওই ছোট ছোট গল্পের ভেতর দিয়েই আপনি আস্বাদন করতে পারবেন এই কাব্যের রস এবং মূল যেই রস রয়েছে সেটি। ধন্যবাদ আপনাকে। আশা করি যে আপনার গ্রন্থগুলো পাঠকপ্রিয়তা পাবে। প্রিয় দর্শক, আমরা বলছিলাম শুরুতেই বইমেলার একটি আকর্ষণ আনন্দ আলো বইমেলা প্রতিদিন। এটি প্রকাশিত হচ্ছে একেবারে নিয়মিত। আনন্দ আলোর দিকে দৃষ্টি রেখে আমার একটি কথা মনে পড়ছে, কিংবা বলতেই হয়, এই বইমেলায় সরাসরি সম্প্রচার চ্যানেল আই শুরু করেছিল 2005 সালে। সেই হিসেবে এবার এই সরাসরি সম্প্রচারের 20 বছর। এই বইমেলাকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমের এই প্রয়াসটি ছিল একেবারে প্রথম, এবং এই প্রয়াসটি ছিল একেবারে নতুনতর উদ্যোগ, এবং যে উদ্যোগটির কারণে বইমেলা দিনে দিনে মানুষের কাছে পৌঁছে গেছে, সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছেছে এবং এটির ব্যাপক প্রসার ঘটেছে। এবং এই বইমেলা প্রতিদিনের যে বইমেলার যে সরাসরি সম্প্রচার প্রতি বছর, এই বইমেলার ফেব্রুয়ারির 28টি দিন কিংবা ফেব্রুয়ারি মাস জুড়ে এই আয়োজনে যারা উপস্থাপনা করেছেন এই যাবৎকালে, তাদের মধ্যে অনেক বিখ্যাত মানুষ রয়েছেন। উপস্থাপনা শুরু করেছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক আলী ইমাম, এখানে উপস্থাপনা করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর, এখানে উপস্থাপনা করেছেন ইমদাদুল হক মিলন, উপস্থাপনা করেছেন ইফতেখারুল ইসলাম, উপস্থাপনা করেছেন আহমদ মাঝার, উপস্থাপনা করেছেন লুৎফর রহমান রিটন, অনেক দিন উপস্থাপনা করেছেন। বইমেলায় এই যে টেলিভিশনে বইমেলার এই আয়োজন এবং সরাসরি সম্প্রচার, গণমাধ্যম বইমেলার উৎকর্ষ কতটি বর্ণিলভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এটি আসলে চ্যানেলের এই আয়োজনের মধ্য দিয়েই এটি প্রমাণিত হয়েছে। এখন এই বইমেলা জুড়ে আমরা যেমন অসংখ্য স্টল দেখতে পাচ্ছি, একইভাবে বইমেলা জুড়ে বিভিন্ন টেলিভিশনের বুথ দেখতে পাচ্ছি। সবগুলি টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছে বিকেল থেকে। যারা নিউজ চ্যানেল তারা সারা দিনব্যাপী প্রচার করছে বইমেলা, এবং বইমেলার উপরে সংবাদ প্রতিবেদন তৈরি হচ্ছে প্রতি মুহূর্তে, প্রতিদিন। এই বইমেলাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোন কোন লেখকের কি বই আসলো, সেই তথ্যটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিক, গণমাধ্যম ব্যাপকভাবে কাজ করছে। এবং এই কাজের সূচনায় চ্যানেল আইয়ের একটি
অবদান রয়েছে, যেটি আসলে আমি চ্যানেল আইয়ের অনেক দিনের কর্মী, সেই হিসেবে এই কথাটি আজকে এখানে দাঁড়িয়ে আমার বলতে ইচ্ছে করছে। বইমেলা প্রতিদিনের আজকের সবচেয়ে বড় শিরোনাম যেটি, বইমেলায় বই হোক গুরুত্বপূর্ণ। এটি আসলে আমরা যেভাবেই দেখি না কেন, বইমেলা শুধু দেখতে আসার জায়গা নয়, বইমেলা শুধু মেলা উপভোগের পাশাপাশি বইকে কেন্দ্র করেই যেন মানুষ এখানে উপস্থিত হন, তারা যেন একটু বইয়ের পাতা মেলে দেখেন, তারা যেন একটু বই কেনেন। এটিকে আসলে বইমেলার, আমার মনে হয় যে বইমেলার যে উদ্দেশ্য, এটি সফল করে তোলার পেছনে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা বইমেলায় অনেক প্রকাশনা দেখছি, এখন বইমেলায় নতুন আরেকটি প্রকাশনাও চোখে পড়ল, সেটি হচ্ছে 3.5 দিনের এরকম নামের একটি প্রকাশনা, অসাধারণ 3.5 দিনের পত্রিকা। আমরা বইমেলায় ব্যতিক্রমধর্মী এই ধরনের অনেক আয়োজন দেখতে পাই। আমি বইমেলায় এসে এই 2025 সালে এই আয়োজনটি দেখে বেশ মুগ্ধ হলাম। আমি খুব আমার নিজস্ব অবস্থান থেকে কথাটা বলছি। সেখানে মানে বইমেলায় এটি সংরক্ষণ রাখার মতো একটি প্রকাশনা, ট্যাবলয়েড সাইজের চেয়ে একটু বড়, 3.5 দিনের পত্রিকা। অর্থাৎ এটি বইমেলা জুড়েই হয়তো এটি প্রকাশিত হবে, এবং এইরকম প্রকাশনা এই বইমেলা সম্পর্কে অমর একুশে গ্রন্থমেলার সাহিত্যিক মুখপত্র, এটি অনুবাদ সংখ্যা এটি বের হয়েছে, 2টি সংখ্যা বের হয়েছে। আমরা লক্ষ্য করছি যে এই বইমেলায় এই ধরনের প্রকাশনার প্রসার বাড়ছে। আমরা আবার ফিরে যাচ্ছি শাফির কাছে। আমরা একেবারে বইমেলার এই আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আছি। আবারও নতুন করে এই 20তম আয়োজনকে খুব সুন্দরভাবে মূল্যায়ন করবার জন্য আমরা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আপনার কথা। প্রিয় দর্শক, আজকের আয়োজনে একদম শেষ প্রান্তে আমি ছোট কাকুর কিছু ক্লাবের পক্ষ থেকে কিছু চকলেট নিয়ে এসেছি। এগুলো আমাদের ছোট্ট বন্ধুদেরকে দিতে চাই। প্রথমেই আমাদের দুজন খুদে বন্ধু আছেন, তোমার জন্য একটু ধরো। কি বই কিনেছো তুমি? আচ্ছা, কি বই কিনেছো? আমি গল্পে গল্পে উপদেশ। বই পড়তে ভালো লাগে? হ্যাঁ, আমার বই পড়তে খুবই ভালো লাগে। আচ্ছা, আবার আসবে তো নাকি? হ্যাঁ, অবশ্যই। সবাইকে, তোমার মধ্যে যারা বন্ধুরা আছে তাদেরকে আমন্ত্রণ জানাবে বইমেলায়? অবশ্যই। আপনারা সবাই দয়া করে আসবেন এই বইমেলায়। বই কিনবেন? হ্যাঁ, বই কিনবেন। আন্তরিক ধন্যবাদ তোমাকে। তোমরা ভালো থাকো, ঘুরে বেড়াও। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা একদম শেষ প্রান্তে আমরা দুজন পাঠকের সঙ্গে কথা বলতে চট করে আমাদের একদম শেষ প্রান্তে আমরা রয়েছে আজকে বইমেলা সরাসরি আয়োজনে। দুজন নারী পাঠক রয়েছেন। পাঠক তো না? আচ্ছা, বই কিনেছেন? হ্যাঁ। কেমন লাগছে এবারে বইমেলা? ভালোই লাগছে, প্রথমবার এসেছি, ভালো তো লাগবেই। বইমেলা কি শুধু ঘুরতে আসেন নাকি বই মানে কিনে নিয়ে যান অনেকগুলো করে, নাকি একটা দুটো বই কিনলেই হয়ে যায়? অনেকগুলো কিনা হয় না, যেগুলো আর কি ভালো লাগে সেগুলোই কিনা হয়। যেমন এটা ভালো লেগেছে, মিষ্টি মেয়ে টুকটুকি। এটা লেখকের ব্যাপারে কোনো আলাদা প্রেফারেন্স না, নতুন যেই লেখক থাকে তাদের বই পড়ার চেষ্টা করি, কারণ তাদেরও তো একটু সুযোগ দেওয়া যায়। কবিতা বেশি পড়া হয় না? কবিতা পড়া হয়, গদ্য বেশি পড়া হয়। আন্তরিক ধন্যবাদ আপনাদের দুজনকে। নিশ্চয়ই মেলা ঘুরে দেখবেন, ভালো থাকবেন, শুভকামনা। প্রিয় দর্শক, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং আমাদের সঙ্গে আপনারা যারা প্রতিদিন যুক্ত থাকছেন এই আয়োজনের মধ্য দিয়ে, আমাদেরকে শুনছেন, জানছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করবো আমাদের চ্যানেলে বইমেলা সরাসরি। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই আয়োজনের মধ্য দিয়ে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। ফেব্রুয়ারি 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। বইমেলায় মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই। সুরে সুরে বলি তাই বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু।